দর্শক স্বাগত। আপনারা দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আজকে কথা বলতে চাই বছর জুড়ে রাজনীতি কেমন ছিল সেই প্রসঙ্গ নিয়ে। আসলে প্রসঙ্গটি এত বড়, এটি অল্প সময়ের মধ্যে আলোচনা করে শেষ করা অনেক কঠিন। তারপরে ভূমিকায় বলতে চাই, আসলে সবাই মোটা দাগে বলছেন যে এই 2020 সাল ছিল এক ধরনের রাজনীতির স্থবিরতার বছর, এবং যে কারণে আমরা মাঠ পর্যায়ে রাজনীতির বাস্তবতা খুব একটা দেখিনি। তবে রাজনীতি আসলে শুধুমাত্র মাঠে হয় না, রাজনীতি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কর্মীদের যোগাযোগের একটি মাধ্যমের জায়গা। আমরা দেখেছি ভার্চুয়াল মাধ্যমে অনেক ধরনের রাজনৈতিক আলাপ হচ্ছে, কথা হয়েছে, ছোট ছোট আলোচনা সভায়, এবং সেখানে অনেক রকম সিদ্ধান্ত এসেছে। কেমন ছিল আমাদের রাজনীতির এই বছরটি, সেটি নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যারা আছেন আলোচক হিসেবে, তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আমি পরিচয় করতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন ব্যারিস্টার তানজিবুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা, আপনাকেও স্বাগত। এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন, এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়াল মিডিয়ামে, তারা চাইলে নিউজ 24 ইউটিউব চ্যানেলে এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের ওয়েব পোর্টালে। সেখানে আপনারা যুক্ত হয়ে প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন। আসলে মোটা দাগে কয়েকটি আলোচনার প্রসঙ্গ ধরে আলোচনা শুরু করতে চাই। যদি আসলে আমরা বলি, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আসলে এই বছরে রাজনীতিটা করেছেন বেসিক্যালি আমলারা, এবং রাজনীতিবিদরা তাদের পেছনে থেকে রাজনীতি করেছেন। এইটার সঙ্গে তিনি যুক্ত করে বলেছেন যে আসলে রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই, তার এটি বক্তব্য। তার সঙ্গে সঙ্গে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে শক্তিশালী বিরোধী দলের অভাবেই গণতন্ত্রের যে গুণগত মান সেটি কোনো কোনো জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে। এরকম অনেক রকম প্রসঙ্গ আছে, এবং সেই প্রসঙ্গ সূত্র ধরে আলোচনা শুরু করতে চাই। গোলাম মুর্তজা, আপনাকে দিয়ে শুরু করি। গণমাধ্যম কর্মী আপনি কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন আসলে এই বছরে রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা এবং তাদের যে দায়িত্বশীলতা জায়গাটি ছিল, সেটি আসলে মোটা দাগে আপনি কি ব্যাখ্যা করতে চান, কি মূল্যায়ন করবেন আপনি, গোলাম মুর্তজা? জি ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে দুইজন রাজনীতিবিদ, সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত দুজন রাজনীতিবিদ উপস্থিত আছেন, এবং সেই আলোচনাটা যদি তাদের কাছ থেকে শুরু করা যেত তাহলে আমাদের জন্য কথা বলাটা সহজ হতো, যে তারা আসলে কি করলেন সারা বছর ধরে, তাহলে সেটি বোঝা যেত। তো আপনি এই জায়গা থেকে যেটা শুরু করলেন, আমরা যদি সারা বছরের রাজনীতির চিত্রটা দেখি, রাজনীতিতে কথার বক্তব্যে পাল্টাপাল্টি অভিযোগের জায়গাটি ছিল। সরকারের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে সারা বছর ধরেই একটা অভিযোগ ছিল যে বিএনপি কি কি করতে পারলো না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে, শক্তিশালী দল নয়, বিএনপির কোনো সমর্থন নাই, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, ইত্যাদি ইত্যাদি কথা সারা বছর ধরে সরকারি দলের নেতারা এই কথাগুলো বলেছেন। বিএনপির রাজনীতির কথা বিএনপি যতটুকু না বলেছে, বিএনপির রাজনীতির কথা আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা আরো অনেক বেশি বলেছে, যদি কথার রাজনীতির কথা আসা যায়। আর বিএনপির রাজনীতির কথা মাঠ পর্যায়ে বিএনপির তেমন কোনো রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়নি, তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এর কারণ হিসেবে তারা যে কথাটা বলেছে যে আমাদেরকে দাঁড়াতে দেয় না, গুলি করে, গুম করে, ক্রস ফায়ারে নেতারা মারা যায়, এলাকায় আমরা থাকতে পারি না, 1 লক্ষ মানে লক্ষ লক্ষ মামলা, এক একজনের নামে 70, 80, 200, 300, 400 মামলা, গায়েবী মামলা, এরকম বহুবিধ অভিযোগের রাজনীতি বিএনপির জায়গা থেকে করেছে। কিন্তু এর ভেতর থেকে যে জায়গাটি রাজনীতির সবচেয়ে, একটা তো আরেকটা জাতীয় পার্টি বলেছে। জাতীয় পার্টি কি বলেছে সেটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে চাই না, কারণ জাতীয় পার্টি না সরকারি দল না বিরোধী দল, আদৌ দলটির কোনো অস্তিত্ব আছে কিনা, কিছু সুযোগ সুবিধা নিয়ে রাজনীতি করা ছাড়া আমি দলটির আর কোনো অস্তিত্ব কোথাও দেখি না, সুতরাং তাদেরকে নিয়ে আবার খুব আলোচনার বিষয় নেই। আমার যে জায়গাটাতে বলার সেটি হচ্ছে, আমরা সারা বছর ধরে একটি বিষয় লক্ষ্য করেছি রাজনীতিতে, সেটি হচ্ছে জনসম্পৃক্ত যে বিষয়, জনগণের সম্পৃক্ততা বা জনগণের সঙ্গে সম্পৃক্ততার যে বিষয়, সেই জায়গার রাজনীতিতে একটা খুব বড় রকমের অনুপস্থিতি আমরা লক্ষ্য করেছি। প্যান্ডামিক সিচুয়েশনে, মহামারীর এই সিচুয়েশনে সাধারণ জনমানুষ, বিশেষ করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি প্রয়োজন ছিল, আমরা না সরকারি দল না বিরোধী দল, আমরা এই জায়গার কোনো রাজনীতি লক্ষ্য করিনি। জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়েছে, চালের দাম বেড়েছে এবং কারণ ছাড়া বেড়েছে, কিন্তু আমরা এই জায়গাটিতে আমরা সরকারি দল বা বিরোধী দলের কোনো রাজনীতি লক্ষ্য করিনি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, আমরা এই জায়গাটিতে কোনো লক্ষ্য করিনি। কয়েকদিন আগে এই 4-5 দিন আগে সরকারের বিবিএস এর একটা, সরকারের পরিসংখ্যান ব্যুরোর একটা জরিপ করেছে, সেখানে আমরা দেখেছি শহরের দরিদ্র মানুষের প্রায় 8% মানুষ, দরিদ্রদের 8% মানুষ না খেয়ে ঘুমোতে যায়, 12% মানুষের ঘরে পর্যাপ্ত খাবার থাকে না,
অর্থাৎ এই যে দরিদ্র মানুষ, এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিটা আমরা লক্ষ্য করিনি। এটা আমার কাছে মনে হয়েছে আমাদের রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা। রাজনীতিতে মাঠ পর্যায়ে রাজনীতি থাকলো কি না থাকলো সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ জনমানুষের সুবিধা দেখার রাজনীতি রাজনীতিবিদরা করলেন কিনা। সরকারি দলের নেতারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিএনপি সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু সাধারণ মানুষের কথা নিয়ে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে রাজনীতি করার কথা সেই রাজনীতি আমরা কাউকে করতে দেখিনি। এটা বাংলাদেশের রাজনীতির গত বছরের আমার কাছে মনে হয়েছে খুব দুর্ভাগ্যজনক একটি দিক। জি, আপনার কাছে আমি আবারও আসছি এই প্রসঙ্গ নিয়ে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু এহসানুল হক মিলনের কাছে আসতে চাই। আসলে এই যে কথাটি গোলাম মুর্তজা বলেছেন যে রাজনীতিবিদদের যে বেসিক ভূমিকাটি গণমানুষের সঙ্গে থেকে গণমানুষের অধিকারগুলো আদায় করে এবং তাদের সুখে দুঃখে পাশে থাকা, আর সেটি করতে আসলে মোটা দাগে তিনি বলেছেন যে সব দলই মোটামুটি ব্যর্থ হয়েছেন। এবং তার পাশাপাশি বিএনপির যে অভিযোগটি বরাবরের মতো থাকে যে আসলে রাজনীতি করতে না দেওয়া, গুম করা, খুন করা, অস্ত্রের ভয় দেখানো, মামলার ভয় দেখানো। আপনার কাছে আসলে 2020 সালটি কেমন ছিল? আমি ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি শুরু করি এই 2020 সাল বৈশ্বিক যে করোনা আক্রান্ত হয়েছে সারা বিশ্বময়, সেটি একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। তাছাড়াও রয়েছে যে সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি, যেটা যুক্তরাষ্ট্রে ট্রাম্প শুরু করেছিলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখান থেকে এটা বিদায় নিয়েছে। যদিও বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে এখনো সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এর মাঝে আমি যে কথাগুলি মুর্তজা ভাইয়ের সাথে একমত হয়ে বলবো যে আমি ধরুন এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম। আমার নজরে যে বিষয়টি এসছে সেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম এই কোভিড-19 আসার পরই, মার্চ 8 থেকে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বিএনপি অনেক কথা বলে না, বলতে পারছে না, সেই কথাগুলো আমরা জানি, কিন্তু অ্যাটলিস্ট এই বিষয়টিকে নিয়ে আমি সোচ্চার ছিলাম যে 1972-এ একবার এই অটো প্রমোশন, অটো পাস হয়েছিল, এইটা যেন পুনরাবৃত্তি না হয়, দেশের শিক্ষা ব্যবস্থাকে যেন ধ্বংস করা না হয়, সেজন্য আমি ব্যাপকভাবে সোচ্চার ছিলাম এবং লেখালেখি এবং বিভিন্ন সভা সমাবেশ করে আমি এই অটো পাসের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কিন্তু কোথায়? সরকার তো কর্ণপাত করেনি। কোন অবস্থায় সরকার শুনতে রাজি নয়। তারা এইচএসসি কে অটো পাস দিয়ে দিল, এসএসসি অ্যাডমিশন নিয়ে তারা ভুলভ্রান্তি করলো, তারপরে লটারির মাধ্যমে ভর্তির ব্যবস্থা করলো। এমনও বলেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে মেধাকে সম্মানিত করা হবে লটারির মাধ্যমে, অর্থাৎ মেধাকে ভারসাম্যতা নেওয়ার জন্য মেধাবী এবং নন মেধাবী একই সাথে পড়ালেখা করবে। এইভাবে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটি একটি উল্লেখযোগ্য বিষয় ছিল 2020 সাল। এবং এইটার লিগাসি আমার মনে হয় যুগ যুগ ধরে বাংলাদেশ আবারও এটাকে মানে খেসারত দিতে হবে। রাজনীতি মূলত আমরা বিরোধী দল, আমরা ভার্চুয়াল রাজনীতি করছিলাম, আর অ্যাকচুয়াল রাজনীতি করছিল আওয়ামী লীগ। তারা অ্যাকচুয়ালি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে তারা তাদের আগামী দিনের প্রস্তুতি নেওয়া সবকিছু তারা করেছিল। 2020 সাল ছিল আওয়ামী লীগের খতিয়ানে সবচেয়ে দুর্নীতির আখ্যায়িত বছর। এই বছর তাদের দুর্নীতি এমন একটি অবস্থায় গিয়েছিল যে এক হালি ডিমের দাম 1000 টাকা, এক হালি কলার দাম 1000 টাকা হতে পদ্মার দাম 47,000 টাকা। এই ধরনের দুর্নীতি মহা কেলেঙ্কারি বাংলাদেশে ছিল। তার সাথে সাথে এইটা ছিল 2020 সালে ঐতিহাসিক একটি বছর যেখানে প্রায় 1 শতাধিক ডাক্তার শুধু নকল ম্যাক্স সাপ্লাই দেওয়ার কারণে মৃত্যুবরণ করেছিল। সেই জায়গাও সরকার কোন সিদ্ধান্ত নিতে পারেনি। এই বছরটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ধর্ষণের বছর। এই বছর এত বেশি শিশু ধর্ষণ এবং হত্যা হয়েছে, যেটি আমাদের বিরাট ব্যাপার। এই বিষয়টি এই 2020 সালে আরেকটি কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে, সেটা হলো আইসিটি অ্যাক্ট করে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং কথা বলতে দেওয়া হবে না, সেটাকে করা হয়েছে। সামাজিক সংকট এতটা বেড়েছে যা বলার বাইরে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি এই বছর, সেটি হচ্ছে পেঁয়াজ নামক একটি নতুন রাজনীতির গল্প গুজব আমরা শুনেছি, পেঁয়াজ রাজনীতি। তারপর আসুন গুজবের রাজনীতি। এইবার গুজবের রাজনীতি অনেক বেশি হয়েছে। আসা যাক বিএনপি সম্পর্কে। বিএনপিকে পঙ্গু করে দিয়ে আওয়ামী লীগ কেবল আমাদেরকে উপদেশ দিচ্ছে যে এটা করা উচিত, এটা করা উচিত নয়। এই যে ডিসেম্বর মাসটি আমরা আসছি, ডিসেম্বর মাস হচ্ছে বিজয়ের মাস। এই মাসটি আপনি একবার মনে করে দেখুন, 2018 সালে এই মাসে মধ্যরাতে নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। দেখুন এই বছর করোনা আক্রান্ত হওয়ার পরে আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে পেরোলে তাকে গুলশানের বাসায় পাঠিয়ে দিয়ে আমি মনে করি গণতন্ত্রকে পেরোলে পাঠানো হয়েছে। এই
জি। আপনার কাছে আমি আসছি একটু পরে, আবারও আপনার কথা মোটা দাগে বুঝতে পেরেছি আমরা একটু এই প্রসঙ্গ নিয়ে খালিদ মাহমুদ চৌধুরীর কাছে আসতে চাই। আসলে অনেকগুলো প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে, সরকারের এবং রাজনৈতিক বাস্তবতার যে আসলে ভঙ্গুরতা তারা তুলে ধরার চেষ্টা করেছেন। আপনার জায়গা থেকে আপনার কি ব্যাখ্যা আছে এবং এই কথাগুলোর উত্তরে আপনি কি বলতে চান, খালিদ মাহমুদ চৌধুরী এমপি? না, এইগুলো ধন্যবাদ আপনাকে যে আপনি এই আলোচনায় আমাকে সংযুক্ত করেছেন কয়েকজন বিজ্ঞ মানুষের সঙ্গে। তো যেটা হচ্ছে যে যেই কথাগুলো মুর্তজা বললেন এবং আহসানুল হক মিলন সাবেক প্রতিমন্ত্রী তিনি বললেন, সেটা তাদের কথা বলেছেন। আমি মনে করছি যে বাংলাদেশ এই 2020 সাল, অনেকে বলে যে আমরা যখন গ্রামে যাই তখন গ্রামের মানুষ বলে ডবল 20। আসলে আমরা 20-এ আছি। তো এখন এই যে কোভিড আক্রান্ত হলো মার্চের, তখন থেকে এখন পর্যন্ত আমরা এই করোনা ভাইরাসের মধ্যেই আছি। এই সময়টার মধ্যে সব থেকে যেটা বড় বিষয় যে এই কোভিড চলাকালীন সময়ে বাংলাদেশের কোনো উন্নয়ন কর্মকাণ্ড থেমে যায়নি, এবং সব থেকে সমগ্র পৃথিবী দেখেছে যে একজন সাহসী দক্ষ নেতৃত্ব একটা দেশে থাকলে কিভাবে একটি জাতি একটি দেশ এগিয়ে যেতে পারে। সেটা দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র পৃথিবীকে দেখিয়েছেন। এবং এইরকম একটি মহামারীর মধ্যে একটা আমাদের যেখানে একটা উন্নয়নশীল দেশকে কিভাবে গতি ধরে রাখা যায়, সেটা তো আন্তর্জাতিক যেগুলো ইন্ডিকেট আছে সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি। এবং এর মধ্যে একটি উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু থেমে যায়নি, চলমান আছে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যখন এই মহামারীটা শুরু হলো এবং চারিদিকে লকডাউন হচ্ছে, যখন আমাদের দেশে বিদেশিরা যখন নিজের দেশে চলে যাওয়ার জন্য বিমানবন্দর উপস্থিত হয়েছে, তখন কিন্তু একটি সংবাদ হয়েছে এবং সেটা নিয়ে রাজনীতি হয়েছে যে এই দেশ থেকে সকলেই চলে যাচ্ছে, বিদেশিরা চলে যাচ্ছে, সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং বাংলাদেশ আইসোলেটেড হয়ে যাচ্ছে। এই আমরা কিন্তু তখন একটা নেতিবাচক সংবাদ হয়েছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয় নাই, বরং আরো বেশি যুক্ত হয়েছে। এই করোনা মহামারীর মধ্যে অনেক বিদেশি রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে প্রতিনিধিরা তারা এসেছেন, সরকার প্রধানরা এসেছেন, যুক্ত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ভার্চুয়াল যে সভাগুলোতে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং এই যে মহামারী মোকাবেলার ক্ষেত্রে তার যে চিন্তা ভাবনাগুলো, তার যে মানে দিক নির্দেশনাগুলো সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। এবং বাংলাদেশ দেখেন এই মহামারীর মধ্যেও অনেকে মনে করেছিল যে বিশ্ব ব্যাংকের বা কিছু দেশ বিরোধী রাজনীতি কিছু লোকের জন্য বা দলের কারণে যখন পদ্মা সেতু হুমকির মুখে চলে গিয়েছিল, অনেকে মনে করেছিল যে এই মহামারীর মধ্যে পদ্মা সেতুর কাজ থেমে যাবে। থেমে যায়নি, বরঞ্চ আরো গতিশীলতা পেয়েছে এবং পদ্মা সেতু এখন দক্ষিণবঙ্গের সঙ্গে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো কাজেই আমি মনে করি যে এত সারা পৃথিবী যেখানে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি স্বপ্নচারিণী, যিনি স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন, আগামী বাংলাদেশ কোথায় যাবে তারও লক্ষ্য নির্ধারণ করেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যে তিনি এইরকম একটি কঠিন সময় নেতৃত্ব দিলেন। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবেও একটি বাংলাদেশ দৃষ্টি কেড়েছে এই বছরে আমি মনে করি। জি, খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে ছোট্ট দুটি প্রশ্ন আছে আমার ওই আগের দুজন বক্তার বক্তব্যের মাঝখান থেকে নিয়ে। সেটি হচ্ছে যে এহসানুল হক মিলন বলেছেন যে এই বছরটি ছিল দুর্নীতির বছর এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের বছর। এটির ছোট্ট উত্তর আপনার কাছে চাই। এবং তার পাশাপাশি বলেছেন জনগণের পাশে দাঁড়ানোর যে আসলে কথা ছিল সরকার বা সরকারের রাজনৈতিক দলগুলোর, তারা সেটি করতে পারেননি। ছোট্ট করে উত্তরটা কি আছে আপনার কাছে? মিলন ভাইকে অনেকদিন বিএনপি রাজনীতির সঙ্গে আমরা অত বেশি সোচ্চার হতে দেখিনি। আমার মনে বর্তমান সময়ে তিনি অনেক বেশি সোচ্চার, তিনি বুঝতে পেরেছেন এটাই তার সুবর্ণ সুযোগ। আগামী দিনে হয়তো বিএনপির অনেক বড় পদে আমরা মিলন ভাইকে দেখতে পাবো। মিলন ভাই যেভাবে বিএনপির পক্ষে স্ট্যান্ড নিয়ে কথা বলেছেন, বিএনপি যখন তিনি খুব
ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তখনও এরকম শক্তভাবে কথা বলতে আমরা শুনিনি। মিলন ভাই আমাদের শুভাশিস রইল যে আগামী বছরে হয়তো তাকে আরো ভালো জায়গায় দেখবো তার রাজনীতির। জি, খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে আমি আসছি, ব্যারিস্টার তানজিবের কাছে একটু আসতে চাই। আসলে আমরা এই বছরে দেখেছি রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটি ঘটনা আমরা দেখেছি আসলে দলে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে শাহেদ হওয়া যায়, সাবরিনা হওয়া যায়, এবং তার পাশাপাশি আসলে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয় সেটি আসলে সবার চোখেই পড়েছে। সবকিছু মিলিয়ে রাজনীতির মাঠে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এটি কি ব্যাখ্যা করে আপনি কি বলতে চান ব্যারিস্টার তানজিব? না, আমাকে বলছেন না, আমি ব্যারিস্টার তানজিবকে প্রশ্ন করেছি। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আসলে 2020 সালের শেষের দিকে এসে 2020 সালে ইতিপূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোর মূল্যায়ন করার চেষ্টা করছি। তো ঘটে যাওয়া ঘটনার মূল্যায়ন করার ক্ষেত্রে একটা জিনিস যেটা অস্বীকার করা যায় না, সেটা হচ্ছে যেহেতু ঘটনা ঘটে গেছে, তো ফ্যাকচুয়াল আসপেক্টে আমরা সবকিছুই জানি। আমার প্রশ্নটা হচ্ছে যে ফ্যাকচুয়াল আসপেক্ট থেকে আমরা কতটুকু আমার ফেভার ইন্টারপ্রিটেশন নিব আর কতটুকু অবজেক্টিভলি ইন্টারপ্রেট করব। আপনি যদি যেমন ধরুন আমরা রাজনীতি নিয়েই আলোচনা করছি, কিংবা রাজনৈতিক নেতৃত্বের সাথে জনগণের সম্পৃক্ততা কতটুকু ছিল কিংবা ছিল না, সেই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে প্যান্ডেমিকের মতো ঘটনার ক্ষেত্রে প্রথম 2-3 মাস আমরা সেটা আওয়ামী লীগের রাজনীতিবিদ বলেন কিংবা বিএনপির রাজনীতিবিদ বলেন কিংবা জাতীয় পার্টির অন্য যে কোনো দলের রাজনীতিবিদদেরকে জনগণ কাছে পায় না। যখন জনগণের এক ধরনের ঘরবন্দি অবস্থায় ছিল, তখন তাদের এক্সপেকটেশন হয়তো ছিল যে যারা যেসব নেতারা বলেন যে তাদের জনগণের সেবার জন্য তারা জীবন দিয়ে দিচ্ছেন, কিন্তু তারাও কিন্তু তখন ঘরে ঢুকে বসেছিল। তো এই ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে দলগত না, সেটা হচ্ছে একটা কালেকটিভ ফেলিউর। আমাদের টোটাল রাজনীতিবিদদের কিংবা তাদের সাথে যে জনগণের সাথে যে কমিটমেন্টটা, সেটার ঘাটতি আমরা লক্ষ্য করছি। তো এখানে পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে না দেখে আমরা যদি জনগণের সাথে রাজনীতিবিদদের যে সম্পৃক্ততা, সেটার ঘাটতির বিষয়টা যদি দেখি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা শিক্ষা আমাদের, যে বিপদের সময় আসলে আমরা যাদেরকে বন্ধু বলে মনে করতাম, তারা সব সময় যে তড়িৎ গতিতে এসেছে তারা, কিন্তু এর বাইরেও আমরা কিন্তু কয়েকটা ক্ষেত্রে লক্ষ্য করেছি। আপনারা জানেন বিভিন্ন জেলায় স্থানীয় নেতৃবৃন্দ আপনার লঙ্গরখানা খুলেছে কিংবা খাবারের ব্যবস্থা করে দিয়েছে সাধারণ জনগণের কাছে, ত্রাণ সাহায্য পৌঁছে দিয়েছে। এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলো আমরা দেখেছি। বাট এট দি সেম টাইম ন্যাশনাল লেভেলও আমরা কিন্তু গভর্নমেন্টের একটা রেজিস্ট্যান্স আমরা দেখেছি, যে গভর্নমেন্ট ওই সময় প্রণোদনা প্যাকেজ থেকে শুরু করে একটা জেনারেল আহ্বান জানান। আপনারা জানেন যে কোনো ধরনের মানে অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে আপনি কত দ্রুত রিয়েক্ট করতেছেন, কত দ্রুত আপনি ব্যবস্থাগুলো নিচ্ছেন, সেটাতে আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বলে স্মার্টনেস সেটা নির্ভর করে। আমি সেই দিক থেকে বলবো যে বাংলাদেশের কর্মকাণ্ডের সাথে যদি আপনি আমাদের নেবারিং যেসব দেশগুলো আছে তাদের যদি আপনি একটা তুলনামূলক বিচার করেন, তাহলে বাংলাদেশ অনেক ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে এগিয়ে থাকে। আর মিলন ভাই একটা কথা বলেছেন শিক্ষার ক্ষেত্রে, আমি বর্তমানে এখন ইংল্যান্ডে আছি, আমি এখানে তো শিক্ষার ক্ষেত্রে অটো প্রমোশনের যে বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই যে হয়েছে তা না। আপনি যদি পার্শ্ববর্তী দেশ দেখেন, ইন্ডিয়া, সেখানেও একই ঘটনা ঘটেছে, এবং ইংল্যান্ডেও ও লেভেল, এ লেভেল, মাস্টার এবং ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কোনোটাতে পরীক্ষা হয় না। কারণ যে সময়কার কথা আমরা বলছি সেটা একটা আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, এবং সারা পৃথিবীতে কিন্তু কোথাও পরীক্ষা হয়েছে এরকম নজির নাই। শুধুমাত্র বাংলাদেশের জন্য আপনি শুধুমাত্র আওয়ামী লীগকে এই জন্য দোষী সাব্যস্ত করবেন, আমার মনে হয় এটা আওয়ামী লীগের উপরে এক ধরনের অবিচার করা হবে। আর আপনি যদি ওভারঅল যে পার্সপেক্টিভের কথা বলছিলেন, যে দুর্নীতি কিংবা বিশেষত মুদ্রা পাচারের ঘটনা কিংবা অনুপ্রবেশকারীদের দুর্বৃত্তায়ন, এক্স্যাক্টলি ওইটার আমরা যেরকম নজির দেখেছি গণমাধ্যমে এসছে, কিন্তু আবার সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে সে নজিরটাও দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে কোনো সিচুয়েশনে আপনি সবসময় বলতে পারবেন যে সিচুয়েশন আরো ভালো করতে পারতো, কিংবা এই ধরনের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল। আমাদের যে জিনিসটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই দুর্নীতির ঘটনাগুলা আমাদের সামনে চলে আসার পরে সরকার তাদেরকে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণের কাছে কোন বার্তাটা দিল।
সেই পার্সপেক্টিভ থেকে যদি আপনি যদি দেখেন বিচার প্রক্রিয়াটা আসলে একদিনে সম্পন্ন হয় না। সেই কারণে অনেকে হয়তো মনে করতে পারে যে এদেরকে কয়েকজনকে গ্রেফতার করে কিছুদিন পর আবার ছেড়ে দিবে। আমরা চাই এই জায়গাটাতে সরকার যেন তাদের কমিটমেন্ট, তাদের যে দুর্নীতির বিরুদ্ধে সবসময় বলে আসছে সরকার যে জিরো টলারেন্স, কিন্তু পাবলিক পারসেপশন সেটা বলে না। পাবলিক পারসেপশন এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে সরকারের ছত্রছায়া এবং অনেক দুর্বৃত্তায়ন হচ্ছে, যেগুলা আসলে ল এনফোর্সিং এজেন্সি নিজেরাই কন্ট্রোল করতে পারতেছে না। তো সরকার যদি এই জায়গাটাতে আমার গত 1 বছরের যদি আপনি তুলনা করেন কিংবা পারফরমেন্স বিচার করেন, কোনোভাবে বলা যাবে না যে সরকার সর্বাংশে এখানে সফল হয়েছে এবং মানুষের আস্থাও ফিরে পেয়েছে, বিশেষত দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে। এখন দেখুন, দুর্নীতি যখন ঘটনা ঘটে বাংলাদেশে কিংবা পৃথিবীর কোনো সমাজ নাই যেখানে একেবারেই দুর্নীতি হয় না। প্রশ্নটা হচ্ছে যে আসলে মাত্রা নিয়ে, এবং সেই মাত্রাটা আমরা কতটুকু কমিয়ে আনতে পারলাম। তো পাবলিক পারসেপশন ওয়াইজ এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে সরকার যতই বলুক না কেন যে আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সাধারণ জনগণের যেটা ধারণা সেটা হচ্ছে যে 2-1 দুর্নীতিবাজের ক্ষেত্রে ব্যবস্থা নিল, যাদের ব্যাপারটা দুর্নীতির ব্যাপারটা চাক্ষুষ হয়ে গেছে কিংবা গণমাধ্যমে চলে আসে, তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আরো অনেক বড় বড় রাঘব বোয়াল রয়ে গেছে যাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জি, ব্যারিস্টার তানজিবুল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। আমাদের আসলে এই রাজনৈতিক বাস্তবতার পরবর্তী অংশে গিয়ে আসলে আমাদের সামনের বছর আছে, সেখানে রাজনীতি কোন দিকে মোড় নেবে এবং আসলে এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি সেটি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পরে। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি বছর জুড়ে রাজনীতির বাস্তবতা নিয়ে। আমরা গোলাম মুর্তজা আপনার কাছে আবারও আসতে চাই। আসলে আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করেছি, প্রত্যেকের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন এবং সেখানে আসলে যে ব্যাপারটি আছে যে উন্নতিকে আছে দুর্নীতি, তার সঙ্গে আসলে ভোটাধিকার হরণ, সব কিছু মিলিয়ে মোটা দাগে আসলে আমাদের এই বছর থেকে কি শিক্ষা আমরা পেয়েছি এবং তার সঙ্গে কারো বক্তব্যের ব্যাখ্যা যদি আপনি করতে চান এখানে, গোলাম মুর্তজা। জি, ধন্যবাদ আপনাকে। আমি মুগ্ধ হয়ে খালিদ ভাইয়ের কথা শুনছিলাম। খালিদ ভাই আমাদের খুবই পছন্দের মানুষ, সবসময় ভালো বলেন, আজকেও খুব চমৎকার ভাবে বলেছেন। আমি সত্যি সত্যি বলছি, তার অনেকগুলো কথার সঙ্গে আমি একমত। সেই সূত্র ধরে আমি এবার মোটা দাগে কয়েকটি প্রসঙ্গ বছরের একটা বলি। আমাদের দৃশ্যমান সাফল্যের কথা যদি বলি, তাহলে পদ্মা ব্রিজ খুব বড় রকমের একটা সাফল্য আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে। প্রবৃদ্ধি, এত সংকটের মধ্যেও আমাদের প্রবৃদ্ধি কমেনি। টাকার অঙ্কের প্রবৃদ্ধির কথা যদি বলেন, অঙ্কের হিসাবের প্রবৃদ্ধির কথা যদি বলেন, সেই জায়গাতে আমরা একটা ভালো অবস্থানে আছি। আমাদের শত প্রতিকূলতার মধ্যেও আমাদের প্রবাসী আয় যেটা রেমিটেন্স সেটা আমাদের কমেনি, প্রতিনিয়ত বেড়েছে। আমাদের পোশাক খাত এক ধরনের প্রণোদনা পেয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে, শেষ পর্যন্ত পোশাক খাত একটা ঘুরে দাঁড়ানোর মতো জায়গায় দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের অর্থনীতির খুব বড় জায়গাতে এক ধরনের স্বাবলম্বী অবস্থা, এক ধরনের ভালো ব্যাপার আমরা লক্ষ্য করেছি। এই ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো সরকারের অবশ্যই প্রশংসা। আর মোটা দাগে যে জায়গাগুলোতে আমার প্রশ্ন খুব বড় রকমের আছে, যেরকম কোভিড-19 শুরুতে আমরা প্রস্তুতি না নিয়ে প্রস্তুতির গল্প বলেছি, আর বলেছি এটাকে মানা যায়। তার কারণ হয়তো কিছুটা মেনে নেওয়া যায়। তার কারণ হয়তো একটি যে কোভিড এর মতো এরকম একটা সিচুয়েশনের সঙ্গে আমরা অভিজ্ঞ ছিলাম না, সে কারণে আমরা বহু ভুল ত্রুটি করছি। কিন্তু যেহেতু আমরা দুর্নীতির ক্ষেত্রে অভিজ্ঞ, সেই কারণে কোভিডকে কেন্দ্র করেও আমরা চোখ নাক মুখ বন্ধ করে দুর্নীতি করেছি। এবং দুর্নীতির জায়গাতে একজন শাহেদ বা সাবরিনা আলোচনায় এসেছে। শাহেদ বা সাবরিনাদের যে আবুল কালাম আজাদরা ওই ডিজিরা যে তৈরি করেছে বা মিনিস্টারের উপস্থিতিতে যাদের সঙ্গে চুক্তি হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে জনমনে এই প্রশ্নগুলো তৈরি হয়ে আছে যে কোভিডের সময় যে দুর্নীতি হলো, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। প্রণোদনা, সাধারণ জনমানুষের প্রণোদনা, নির্বাচিত প্রতিনিধিরা যে দুর্নীতি করলেন তাদের বিরুদ্ধে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়া হলো, পরবর্তীতে আর সেটাকে কার্যকর করা হলো না। পরবর্তীতে তাদের অনেকেরটা প্রত্যাহার করে নেওয়া হলো। সেই জায়গাতেও আমরা একটা বড় রকমের একটা ব্যত্যয় বা দুর্নীতি দেখলাম। আরেকটা জায়গাতে যেটা হচ্ছে যে গত বছরের রাজনীতিতে মৌলবাদী রাজনীতির একটা আমরা উত্থান দেখেছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে সরকারের অন্যান্য বিরোধী দলের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে জোর তৎপরতা, যে জিরো টলারেন্স, কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, আমি শেষ করবো, একটু সময় দিতে হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার মতো ঘটনাগুলো দুর্ভাগ্যজনক যে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সঙ্গে আওয়ামী লীগের নাম, যুবলীগের নাম জড়িত হয়েছে, এটা আরো বেশি বড় দুর্ভাগ্যজনক। কিন্তু ভাস্কর্য ভাঙার ক্ষেত্রে সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। আরেকটা যে জায়গাতে আমাদের গত বছরের আমাদের যেটা বড় যেটি জায়গা আমাদের হয়েছে, সেটি হচ্ছে একটি হচ্ছে আমাদের
অত্যন্ত প্রসিদ্ধ আমাদের পাটকলগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়েছে, হাজার হাজার শ্রমিককে বেকার করা হয়েছে। চিনি কলগুলো আটমারাই বন্ধ করে দেওয়া হয়েছে, বিদেশ থেকে চিনি আমদানি করা হচ্ছে, লোকসান হয় এই অজুহাতে। যদিও এটার মূল দায়টা হচ্ছে ব্যবস্থাপনার, সেই আমাদের দুটি শিল্প এবছর খুব বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বন্ধ করে দেওয়ার মতো জায়গাতে যেতে হয়েছে। আর বাংলাদেশের জন্য পদ্মা সেতু যেরকম অত্যন্ত গর্বের ব্যাপার তৈরি হয়েছে, আর বাংলাদেশের জন্য একটা লজ্জার জায়গা তৈরি হয়েছে যে আন্তর্জাতিক সূচকে দেখা গেছে প্রযুক্তি এবং উদ্ভাবনের জায়গাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিচে অবস্থান করছে, এমনকি ভুটান নেপালেরও নিচে আমরা অবস্থান করছি। এর কারণ কি মনে করেন আপনি গোলাম মুর্তজা? এর কারণ হচ্ছে প্রযুক্তি, শিক্ষা, এই জায়গাগুলোতে আমরা যে কথা বলেছি সেই অনুযায়ী আমরা বিনিয়োগ করিনি, সেই অনুযায়ী আমরা এই জায়গাটির মান উন্নয়নের জন্য কোনো কাজ করিনি। এই জায়গাগুলো তার একদিনে হয়নি, এক বছরে হয়নি, এটা হয়েছে দীর্ঘ বছর ধরে। আমরা এই গত 10-12 বছরে আমাদের শিক্ষা খাতের যে পরিমাণ ক্ষতি করেছি, নুরুল ইসলাম নাহিদের সময় নাহিদের হাত দিয়ে যেভাবে একের পর এক প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেগুলোকে যে অস্বীকার করা হয়েছে, তার ফল আমরা হয়তো আরো 10-15 বছর 20 বছর পরে গিয়ে পাবো। শিক্ষাক্ষেত্রে ক্ষতির কথা যেটা এহসানুল হক মিলন বলেছেন, তার একটা যুক্তি তানজিব আলম দিয়েছেন, আমি তানজিবের সঙ্গে একমত যে সারা পৃথিবী হয়েছে, কিন্তু সারা পৃথিবীর সঙ্গে আমাদের একটা বড় পার্থক্য তৈরি হয়ে গেছে যে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, নিঃসন্দেহে ডিজিটালি অনেক কাজ হয়েছে, কিন্তু আমাদের মোবাইল ফোন কোম্পানিগুলো ইন্টারনেট নিয়ে, ডাটা নিয়ে যে সাধারণ জনমানুষের সঙ্গে প্রতারণা করছে, গ্রাম পর্যায়ে বা অনেক ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়েও যে 4G সুবিধা নেই, গ্রামের স্কুল বা উপজেলা পর্যায়ের স্কুলগুলোতে যে ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে কার্যক্রম চালানো গেল না, এটা আমাদের একটা বড় রকমের ব্যর্থতা। গোলাম মুর্তজা, আপনার কাছে আমি আসছি একটু পরে, আমরা আরো একবার কথা বলার সুযোগ হয়তো পাবো। আপনার কাছে আমি আসি গোলাম মুর্তজা, দিন অনেক পিছিয়ে পড়ছে। জি, আপনার কাছে আমি আবারও আসছি গোলাম মুর্তজা, সময় আমরা একটু পাবো আপনাদের সাথে কথা বলার জন্য। খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আপনার কাছে আসি। মোটা দাগে দুটি বিষয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে দুর্নীতি নিয়ে বারবারই কথা হচ্ছে এবং সব মহল থেকে কথা বলছেন, সেই বিষয়ে আপনার দল বা সরকারের পক্ষ থেকে অবস্থানটি বলবেন, এবং তার পাশাপাশি বিএনপি যে কথাটি বারবারই বলে যে আওয়ামী লীগ বেপরোয়া ছিল গত কয়েক বছর ধরে এবং সেটা 2020 সালে আরো বেশি বেপরোয়া হয়েছে। এটি আসলে কতটুকু সত্য, আপনার কাছে কি ব্যাখ্যা আছে? খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ধন্যবাদ। সেটা হচ্ছে যে দুর্নীতি, এটা যদি বলতে যাই, দুর্নীতি তো এটা নতুন বিষয় না। দুর্নীতি তো আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন যখন হয়, রাষ্ট্র যখন দুর্নীতির পাশে দাঁড়ায়, সন্ত্রাসবাদের পাশে দাঁড়ায়, তখন তো দুর্নীতিকে ওভারনাইট শেষ করে দেওয়া যায় না। এখানে যেটা বলা হচ্ছে যে মন্ত্রীর পাশে দাঁড়িয়ে শাহেদ এবং সাবরিনারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কিন্তু পার পায়নি, আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় এনেছি। এবং যখন জীবন মরণ সংকট, আমরা জানতাম না যে করোনা ভাইরাসটা কিরকম, আমাদের সেই ধরনের কোনো, আমাদের কেন সারা পৃথিবীরই অভিজ্ঞতা ছিল না। ইউরোপের দেশে দেশে আপনার হচ্ছে এই যে এখন তানজিব হচ্ছে লন্ডনে আছে, আজকেও একজনের সাথে কথা হলো যে লন্ডনের অবস্থা ভয়াবহ। তো সেই জায়গাটায় লন্ডন প্রবাসী একজন বাঙালি আজকে আমাকে বললেন যে ভাই আপনারা তো সোনার ইয়ে নিয়ে আছেন, যে এখানে যে অবস্থা আমাদের লন্ডনে, আমরা আতঙ্কের মধ্যে আছি। তো সেই জায়গাটায় একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তখন কেউ কি কল্পনা করে জীবন মৃত্যু সন্ধিক্ষণে কেউ এই ধরনের দুর্নীতি করতে পারে? তখন আমরা চেয়েছি যে আমাদের কোনো মাস্কের যে যে স্বল্পতা ছিল, সেগুলো যে করোনা সংক্রান্ত যে প্রোটোকলে যে ইকুইপমেন্ট গুলো দরকার ছিল সেগুলো আমাদের ছিল না। আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ দুর্নীতি করে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, এটা অবিশ্বাস্য। কিন্তু অবিশ্বাস্য হলেও দেখেছি আমরা, হ্যাঁ, দুর্নীতি করেছে এবং এই ধরনের মানুষের জীবন নিয়ে অনেকেই খেলা খেলেছে, কিন্তু সরকার কিন্তু বসে থাকেনি। শাহেদ কিন্তু আওয়ামী লীগের নাম ভাঙিয়ে পার পায়নি, সাবরিনরা কিন্তু পার পায়নি। আমরা এর আগেও দেখেছি হলমার্ক কেলেঙ্কারি থেকে আরম্ভ করে যতগুলো দুর্নীতি আমরা কিন্তু জনসম্মুখে নিয়ে এসেছি, আমরা কোনোটা আড়াল করি নাই। এর আগে কি হয়েছে, দুর্নীতিবাজদেরকে আড়াল করা হয়েছে, দুর্নীতিবাজদেরকে ঢেকে দেওয়া হয়েছে, তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। আপনার যদি মনে করেন যে আজকে দুর্নীতির কথা বলা হচ্ছে, সরকার কি করলো? বলে যে মিলন ভাই চলে গেলেন, হয়তো আবার আসবেন, বলে যে আমরা সবকিছু ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, আমরা তো ধ্বংস করেছি, আমরা জঙ্গিবাদ ধ্বংস করেছি, দুর্নীতির বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছি, আমরা লুটেরা অর্থনীতিকে ধ্বংস করেছি, আমরা সন্ত্রাসবাদকে ধ্বংস করেছি, তারপরে হচ্ছে আপনার দেশ বিরোধী যারা
যুদ্ধ অপরাধী ছিল তাদের ফাঁসির রায় কার্যকর করেছি। বঙ্গবন্ধুর খুনিদেরকে আমরা রায় কার্যকর করেছি। আমরা শাসন আমরা 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 এই যে অগণতান্ত্রিক পন্থায় সরকার মানে দেশের শাসন ব্যবস্থা দখল করে নেওয়া সেই প্রক্রিয়া বন্ধ করে দিয়েছি, এবং অগণতান্ত্রিক প্রক্রিয়াতে দেশ দখল করা সেগুলো বন্ধ করেছি। এগুলো ধ্বংস করেছি আমরা। এবং একটা জিনিস পাশাপাশি কি করেছি আমরা করেছি মানুষের জবাবদিহিতা নিশ্চিত করেছি। এই যে মুর্তজা আজকে বা এহসানুল হক মিলন বা আদার্স যারা আছে তারা যে এই যে এই বিরাট ক্যানভাস নিয়ে সরকারের যে প্রতিনিয়ত সমালোচনা করছেন, ক্রিটিসাইজ করছেন, আমরা সেগুলো গ্রহণ করছি। আমরা এই ধরনের কথা, এই ধরনের আলোচনা সমালোচনাগুলো যদিও এই মানে আমাদের আইসিটি অ্যাক্টে বলা আছে যে গণমাধ্যমকে ব্যবহার করে কেউ মিথ্যা তথ্য দেওয়া যাবে না, সেটা আইনের আওতা হবে, তারপরেও কিন্তু সেই অ্যাক্ট কিন্তু ব্যবহার হচ্ছে না। কারণটা হচ্ছে সেই আইনটাকে বোঝার এবং বাস্তব মানে সেটাকে ইমপ্লিমেন্ট করার মতো সময় বাংলাদেশে এখনো আসেনি। আমরা সেটা করছি। কাজেই বাংলাদেশের এই বলা হচ্ছে বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, তাহলে যে বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো কেন ঊর্ধ্বমুখী? বাংলাদেশে কেন এখনো মানুষ আদালতের আশ্রয় নেয়? আইনের শাসন আছে বলেই তো আদালতের আশ্রয় নেয়। আমরা এগুলো দেখতে পাচ্ছি। কাজেই আপনারা যেভাবে বলছেন সেভাবে ব্যাপারটা না। আমরা কিন্তু ৭৫ পরবর্তী যে সন্ত্রাস, জঙ্গিবাদ, যে লুটের, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন আছে, সম্পূরক প্রশ্ন আছে। আরেকটি কথা বলে রাখি, এখানে এই যে প্রযুক্তির কথা বলা হয়েছে, বঙ্গবন্ধু বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য ডক্টর কুদ্দুতি খোদাকে দায়িত্ব দিয়েছিলেন কমিশন গঠন করার জন্য, যে বাংলাদেশের 20% হচ্ছে বিজ্ঞান এই যে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা হবে। কিন্তু আজকে আমরা 50 বছরে সেই জায়গায় যেতে পারিনি। এই ব্যর্থতার দায় দায়িত্ব জিয়া, এরশাদ, খালেদা জিয়া এই সরকারগুলোকে নিতে হবে। এই কারণে নিতে হবে কারণ তারা এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আজকে প্রত্যেকটা উপজেলা লেভেলে প্রযুক্তি ভিত্তিক স্কুল এবং কলেজ হচ্ছে, প্রাইভেট সেক্টরে এই ধরনের শিক্ষা ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজকে বিদেশে যাওয়ার জন্য দক্ষ মানে যে আমাদের মানব সম্পদ তৈরি করা হচ্ছে। আগে আমরা হাত পা নিয়ে শরীর নিয়ে বিদেশে যেতাম একজন শ্রমিক হিসাবে, এখন কিন্তু তাকে সম্পূর্ণভাবে প্রশিক্ষিত করে দেওয়া। সাম্প্রদায়িক শক্তির যে এক ধরনের আস্ফালন, এটি আমাদের রাজনৈতিক বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে কিনা, এটি নিয়ে আপনার কি বক্তব্য আছে খালিদ মাহমুদ চৌধুরী? সাম্প্রদায়িক শক্তি যে মাঝে মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করে, সাম্প্রদায়িক শক্তি তো মাঝে মাঝে না, সাম্প্রদায়িক শক্তি তো ধারাবাহিক ভাবে আছে। আপনি যখন সংবিধানকে বন্ধ করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লাগে একটা সাম্প্রদায়িক গোষ্ঠীকে, আমরা যখন যুদ্ধ অপরাধীদেরকে রাজনীতি, শাহ আজিজকে রাজনীতি নিয়ে আসতেন, গোলাম আজমকে নিয়ে আসতেন, শাখা চৌধুরীকে নিয়ে আসলেন, আপনি যখন জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিলেন, সাম্প্রদায়িকতা তো তখন থেকে চলছে। আমরা তো এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে এগুলো নির্মূল করা হবে। এটা তো ওভারনাইট করা সম্ভব নয়, এটা তো দীর্ঘদিন এটা প্র্যাকটিস করতে করতে অনেকটা জায়গা আপনি দিয়েছেন। এই জায়গা বন্ধ করে গণতান্ত্রিক ধারাকে আমরা প্রতিষ্ঠা করবই। আপনার কাছে আমি আবারও আসবো, আবারও প্রশ্ন আছে আপনার কাছে, আমার একটু পরে আপনার কাছে আসছি। ব্যারিস্টার তানজিব, আপনার কাছে আসি। এই যে রাজনীতির মধ্যে সাম্প্রদায়িক শক্তি যে আস্ফালনের চেষ্টা বারবারই তারা করেন, এবং সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে পর্যন্ত কথা উঠেছে, তারা কিন্তু এই সমস্ত বিষয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। এই সুযোগগুলোকে আসলে আমাদের রাজনৈতিক কোনো কোনো জায়গায় শূন্যতা তৈরি করে দিচ্ছে কিনা, বা এগুলোকে উৎসাহিত কারা করছে, এর পৃষ্ঠপোষকতা কারা করছে, কি বলবেন আপনি ব্যারিস্টার তানজিবের ব্যাপারে? এটা একটা ইন্টারেস্টিং আপনার ফিলোসফিক্যাল একটা বলবো ব্যাখ্যা আছে। আপনার গ্রামসি বলে একজন বিখ্যাত ফিলোসফার ছিলেন এবং সমাজ বিজ্ঞানী ছিলেন। তিনি আপনার এই কালচারাল হেজমনির একটা কনসেপ্ট বলেছিলেন যে আপনার সমাজ কাঠামোতে এক একজন এক এক ধরনের তাদের নিজস্ব ভিউ পয়েন্ট গুলো তুলে ধরতে চায়, এবং তখন দেখা যায় কি যারা আপনার ইকোনমিক্যালি সুপিরিয়র কিংবা আপনার সামাজিক অবস্থানগতভাবে উচ্চ মর্যাদার বলে নিজেদেরকে মনে করে, যারা ক্ষমতার কাছাকাছি থাকে তখন তারা ভিন্ন মতকে বিভিন্নভাবে সাপ্রেস করার চেষ্টা করে। কিন্তু আমরা এখন এমন একটা যুগে আসলে প্রবেশ করেছি যে যুগটাকে আমরা বলতে গেলে মানে আপনার ডিটারমিনেশনের দিক থেকে ইগালিটেরিয়ান যুগ। সেটা হচ্ছে যে প্রত্যেকে এখন ইচ্ছা করলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে এবং সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে সে যা ইচ্ছা তাই বলতে পারে। আগে যেরকম আমরা যে মানুষের মত প্রকাশের স্বাধীনতার যে মাধ্যমটা ছিল সেটা ছিল মূলত আপনার পত্রিকার মাধ্যমে, কারণ একটা পত্রিকাতে কি প্রকাশ করবে সেটা অনেকটা মুর্তজার মতো যারা সম্পাদক আছে তাদের মর্জির উপরে নির্ভর করতো। তার মানে হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, যেটা সেটা আগের মতো ছিল না। এখন আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের ক্ষেত্রে এখন ফ্রি ফ্লো অফ ইনফরমেশনটা আমরা লক্ষ্য করতেছি, এবং এর ফলে
আগে যে একটা আপনার ভিন্ন মত কিংবা বলেন যে ডমিনেন্ট মত, লিবারাল মতের যে একটা প্রাধান্য হয়ে সেটাকে সারা দেশের জনগণের মত হিসেবে গণ্য করার যে একটা ভ্রান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এখন মনে হচ্ছে সেটা আসলে এখন আর নাই। এখন আপনি দেখবেন যে একজন শিল্পী যিনি কিনা খুব সুন্দর গান করেন, তার যদি একটা আপনার ইউটিউব চ্যানেল থাকে, আর একই সাথে আপনি একজন মৌলানা সাহেবের ওয়াজের আপনার ইউটিউব চ্যানেল থাকে, তাহলে কোনখানে আপনি ভিউটা বেশি পাচ্ছেন কিংবা কোনখানে ট্রাফিক বেশি যাচ্ছে, এটা রিফ্লেক্ট করে হচ্ছে যে সাধারণ জনগণের যে আগ্রহের বস্তুগুলো কোন দিকে, কিংবা সাধারণ জনগণ আসলে কোন মানসিকতাকে বর্তমানে হোল্ড করছে। এবং এখানে হয়তো আপনি বলতে পারেন যে সরকার যদি মনে করে যে আমরা মানুষের বাক স্বাধীনতাকে রক্ষা করব, তাহলে যে ভিন্নমতকে যে পোষণ করার যে একটা কালচার তৈরি করা উচিত, সেটা আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। সেটা শুধু আওয়ামী লীগের ব্যর্থতা না, আমরা সব সময় দেখে আসছি যে কেউ যদি আমার সাথে মতের সাথে মিল না হয়, আমরা সেই মতের সাথে মিল না হওয়াটাকে সাপ্রেশনের মাধ্যমে, মতের সাথে তর্কের মধ্যে না গিয়ে, যুক্তির মধ্যে না গিয়ে আমরা বন্ধ করার প্রক্রিয়াটাকে আসলে সবসময় গ্রহণ করে আসছি। সেটা আপনারা বলতে পারেন যে আমাদের সাবকন্টিনেন্টাল কালচারাল যে ফেনোমেনাটা কিংবা আমাদের যে মানুষের সাধারণ সাইকিতে যে বিষয়গুলো থাকে সেটার কারণে হয়ে থাকে। এবং তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের মধ্যেও যেন কোথাও যেন একটা ইনার্শিয়া কাজ করে, যে যখন এই ধর্মের বিষয়টা আসে, যে ধর্মভিত্তিক উগ্রবাদে, এখন আমাদের মন্ত্রী মহোদয় বলছেন যে আমরা উগ্রবাদকে কিংবা জঙ্গিবাদকে আমরা সাপ্রেস করেছি। আমরা ধর্মীয় জঙ্গিবাদ যেটা আছে সেটাকে আমরা এক ধরনের সাপ্রেস করতে পেরেছি, কিন্তু ধর্মীয় গোড়ামি যেগুলা আছে সেগুলাকে কিন্তু আমরা কোনোভাবে সাপ্রেস করতে পারছি না। এই যে যোগাযোগ মিডিয়াতে যেসব ধর্মীয় আশ্রয় নিয়ে যেসব প্রপাগান্ডা গুলা চালানো হয়, যেসব মিথ্যা গুলা ছড়ানো হয় এবং মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়, সেগুলো কিন্তু আমরা কোনোভাবেই দমাতে পারছি না। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি যে জাতির পিতার ভাস্কর্যের উপরে আঘাত খাওয়ার মতো দুঃসাহস তাদের হচ্ছে। এটা একমাত্র কারণ আমি মনে করি যে সরকারের অবস্থানগত যে একটা সরকার আসলে এটা কোন পক্ষে, কিংবা যারা এই ধরনের বিরোধিতা করতেছে কিংবা আপনার মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, তাদের সরকারের অবস্থানটাকে সেটা পরিষ্কার করতে দেরি হওয়াতে মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। এবং এই কনফিউশনের এই ধারাবাহিকতা আসলে যারা দুর্বৃত্তায়নটাকে, এই জিনিসটাকে দুর্বৃত্তায়ন করতে চায়, তারা এই সুযোগটা গ্রহণ করেছে। তো আমি যেটা এই জায়গাটাতে আমার কাছে আপনি বলছিলেন যে ভবিষ্যৎ কর্মপন্থা আমাদের কি হতে পারে, যে আমাদের একেবারে শেষের দিকে আসে তানজিব, আপনার জি একেবারে শেষের দিকে আপনার কথা ঠিক। উত্থান দেখেছি, এবং সরকারের অবস্থান যদি পরিষ্কার করে যে এই ধরনের ধর্মীয় গোড়ামি কিংবা আমরা যে বলছি যে মুক্তিযুদ্ধের চেতনা কখনোই ছিল না, যে আমরা এই ধরনের বাকস্বাধীনতাকে হরণ করে মানসিক কিংবা ভিন্ন মতকে আমরা সাপ্রেস করব, কিংবা আপনার মানুষের যে ধর্মীয় লিবার্টি যেটা আছে, আপনার স্বাধীনতা, সেটা আমরা কোনোভাবে খর্ব করবো। এখন আপনার বলেন সুন্নি, ওয়াহাবি কিংবা আপনার আহলে হাদিস, এই ধরনের আমাদের ধর্মীয় যে আপনার মতভেদ গুলার মধ্যে এক ধরনের ইনটলারেন্স থাকতেছে, সেই বিষয়ে যদি আমরা অবস্থান না নিই, তাহলে কিন্তু সরকার নিজেই বেকারদের মধ্যে পড়ে যাবে। কারণ তানজিব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমি আসছি শেষ মুহূর্তে, আবার ছোট্ট করে আপনার কাছে আসবে গোলাম মুর্তজা, আপনার কাছে আসি। যে সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে কথা বলছি, এর সঙ্গে কি ভোটের রাজনীতি যুক্ত আছে কিনা, অল্প করে 1 মিনিট সময় পাবেন আপনি কথা বলার জন্য, গোলাম মুর্তজা। বাংলাদেশে এখন ভোটের জায়গার অবস্থা খুবই শোচনীয়, সুতরাং সেই ভোটের জায়গার কোনো সম্পর্ক এর সাথে আছে বলে আমি মনে করছি না। ক্ষমতায় থাকার একটা ব্যাপার আছে এখানে, কৌশলের রাজনীতির একটা ব্যাপার আছে, সেটা খুব ক্ষতিকর কৌশল। বিস্তারিত ব্যাখ্যার জন্য সময় লাগবে। আমি শুধু একটি জায়গায় বলি যে ডিজিটাল নিরাপত্তা আইনের কথা বলা হচ্ছে, মুক্ত স্বাধীনতা বা আমরা যে কথা বলছি, আলোচনা সমালোচনা করছি, সেই কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, জনগণের গড়া রাজনৈতিক দল, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর গড়া রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল যখন ক্ষমতায়, তখন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটি কালো আইন হয়েছে, ভয়ঙ্কর আইন হয়েছে, যে আইনে একজন সাংবাদিক বা সংবাদকর্মীকে একজন এসআই পর্যায়ের পুলিশ কর্মকর্তা যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। তার যদি মনে হয় যে গ্রেপ্তার করা দরকার, তাহলেই গ্রেপ্তার করতে পারে। একজন সাংবাদিক কাজল একটি লেখা শেয়ার দেওয়ার কারণে তাকে 9 মাস জেলে থাকতে হয়, 13 বার জামিন প্রত্যাখ্যাত হয়ে তাকে অবশেষে জামিনে বের হতে হয়। সুতরাং এই জায়গাগুলো খুব ভয়ঙ্কর একটা জায়গা, মত প্রকাশের জায়গাতে তৈরি হয়েছে। কিন্তু তানজিবুল আলম যে কথাটি বললেন, ইউটিউবে যেভাবে ধর্মীয় উস্কানি দিয়ে গোড়ামি ছড়ানো হচ্ছে, সেই জায়গাতে কিন্তু ব্যবস্থা নেওয়ার কোনো। খালিদ মাহমুদ চৌধুরী, আপনার বক্তব্য শুনতে চাই এই প্রসঙ্গে, ছোট্ট করে শেষ করে, আমাদের সময় একেবারে নেই। গোলাম মুর্তজা, আপনার কাছে আমার ক্ষমা চেয়ে নিচ্ছি। খালিদ মাহমুদ চৌধুরী। জি,
আপনার কি বক্তব্য আছে এই প্রেক্ষাপটে? আসলে আমাদের সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে কথা হচ্ছে, গোডাউন নিয়ে কথা যদি হচ্ছে। আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু আইনের প্রয়োগ লাগবে, এবং না হলে আমি যদি সাংবাদিক গোলাম মুর্তজা একজন মানসম্পন্ন সাংবাদিক, জি আরেকজন সাংবাদিক যদি এই সাংবাদিকতার নাম ভাঙিয়ে যদি সমাজ বিরোধী দেশ বিরোধী কর্মকাণ্ড করে বা অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, সেখানে একটা আইনের দরকার আছে। আমি মনে করি যেহেতু ভার্চুয়ালি এখন হচ্ছে, যেমন ভার্চুয়ালি পদ্ধতিতে আমাদের কোনো আদালত ফেস করার মানে মামলা করার কোনো বিধান ছিল না, কিন্তু আমরা সেটাও কিন্তু আইন করেছি বলে তানজিব এখন লন্ডনে বসে কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টে এখন মামলা তিনি অংশগ্রহণ করতে পারছেন একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে। কাজে এই আইনগুলো দরকার আছে। এখন আইনগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে, আইনগুলো যদি এখন জিয়া এরশাদ খালেদা জিয়ার মতো যদি অটোক্রেটিক শাসন ব্যবস্থা থাকে, তাহলে আমাদের সময় একেবারেই শেষ। খালিদ মাহমুদ চৌধুরী, আপনার শেষ বাক্যটি। প্রয়োগ হয়, গণতান্ত্রিক সরকার আছে বলে আইনগুলো ভালোভাবে প্রয়োগ হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি, জি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য কোনো দিন এই প্রসঙ্গে আবার কথা বলবো। সবাইকে ধন্যবাদ, শুভরাত। আজকের মতো, কালকে আবার দেখাবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।